হ্যালো এভরিওয়ান, আজকে আমি আলোচনা করছি ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্র সম্পর্কে কি ধারণা ছিল। তো ম্যাক্স ওয়েবার ছিলেন একজন জার্মান সমাজবিজ্ঞানী। ইনি হচ্ছে আমলাতন্ত্র বা বিউরোক্রেটিক থিওরির একটা ভিত্তি রচনা করেন, বা হচ্ছে পজিটিভ দিক থেকে আমলাতন্ত্রকে বিভিন্নভাবে লেখেন। ইনি হচ্ছে প্রথম তাত্ত্বিক যিনি হচ্ছে সুশৃঙ্খলিতভাবে আমলাতন্ত্রের বিভিন্ন যে ভালো কাজও হতে পারে সেই সম্পর্কে ধারণা দেন। এর আগে আমি কার্ল মার্কসের ভিডিও নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে কার্ল মার্কসের আমলাতন্ত্র সম্পর্কে বিভিন্ন নেতিবাচক ধারণা ছিল, এবং তিনি কার্ল মার্কস যিনি ছিলেন তিনি পুঁজিপতি শ্রেণীর সঙ্গে আমলাতন্ত্রের একটা সাদৃশ্য খুঁজে পান। শুধুমাত্র পুঁজিপতি শ্রেণীর স্বার্থ রক্ষার্থেই হচ্ছে আমলাতন্ত্র কাজ করে বলে হচ্ছে কার্ল মার্কস মনে করেন। কিন্তু ম্যাক্স ওয়েবার যিনি ছিলেন তিনি একদম আধুনিক যে বিউরোক্রেটিক থিওরি, আধুনিক যে আমলাতন্ত্রের ধারণা, যেভাবে হচ্ছে আধুনিক আমলাতন্ত্র পরিচালিত হয়, একটা যেখানে নিয়ম থাকবে, শৃঙ্খলা থাকবে, পাংচুয়ালিটি থাকবে একটা আমলাতান্ত্রিক প্রতিষ্ঠানের মধ্যে, সেই সমস্ত কিছুই হচ্ছে সুসজ্জিতভাবে তুলে ধরেন। ইনি একজন 19 থেকে 20 শতকের একজন তাত্ত্বিক ছিলেন। যখন শিল্পায়নের ফলে সমাজ এবং সংগঠনগুলি জটিল হয়ে উঠেছিল, তখন ওয়েবার একটি সুশৃঙ্খল এবং দক্ষ প্রশাসনিক কাঠামোর প্রয়োজনীয়তা অনুভব করেন। আগের দিন আমি কার্ল মার্কস আলোচনা করেছিলাম, যিনি ছিলেন 19 শতকের একজন তাত্ত্বিক। তার যে সমাজের পরিপ্রেক্ষিত, তিনি যে সময়কার হচ্ছে আমলাতান্ত্রিক ধারণা তুলে ধরেছিলেন, সেই সময় শিল্পায়নের ফলে যেরকম একটা আমলাতন্ত্রের রূপ ছিল, এবং 20 শতকে একটু একটু পাল্টে যায়। শিল্পায়নের ফলে বিভিন্ন ইন্ডাস্ট্রি গড়ে ওঠার ফলে প্রত্যেকটি প্রতিষ্ঠানে যেভাবে আমলাতন্ত্রের প্রয়োজনীয়তা তিনি লক্ষ্য করেন, যেভাবে আমলাতন্ত্রের প্রয়োজনীয়তা হচ্ছে উপলব্ধ হয়, সেটা তিনি অনুভব করেন, এবং আমলাতন্ত্রের যে যে ভালো গুণাবলী আছে সেইগুলো সম্পর্কে একটা ডিটেল অ্যানালিসিস হচ্ছে এই যে ম্যাক্স ওয়েবার যিনি আছেন তিনি এটা করেন। ঠিক আছে, আমলাতন্ত্র যে শব্দটা আছে সেটির হচ্ছে আমলাতন্ত্র বা বিউরোক্রেসি যে শব্দটা আছে, এই শব্দটির দুটো ভাগ আছে। ব্যুরো এই যে শব্দটা আছে ফরাসি শব্দ, ব্যুরো ডেস্ক বা টেবিল, ঠিক আছে, লেখার টেবিল, এবং ক্রেটিয়া এটা হচ্ছে গ্রিক শব্দ, ক্রেসি ডেমোক্রেসির মতো, ক্রেসি হচ্ছে টু রুল, ঠিক আছে, বা শাসন করা। তো এই দুটো, বিউরোক্রেসির হচ্ছে ওই টেবিল এর উপর হচ্ছে শাসন করা, টেবিল বা দপ্তরের শাসন, এটা ঠিক আছে। 18 শতাব্দীর মাঝামাঝি সময়ে এটা হচ্ছে ভিনসেন্ট ডি গোর্নে যিনি ছিলেন, তিনি এই শব্দটা ব্যবহার করেন। কিন্তু এই শব্দটা ব্যাপক অর্থে ব্যবহার করেন কে? হচ্ছে ম্যাক্স ওয়েবার। ম্যাক্স ওয়েবার হচ্ছে তিনি সিস্টেমেটিকভাবে এই যে আমলাতন্ত্রের প্রয়োজনীয়তা যে আধুনিক সমাজে প্রয়োজনীয় আছে সেই সম্পর্কে হচ্ছে তুলে ধরেন। তো ম্যাক্স ওয়েবার যিনি ছিলেন তিনি আমলাতন্ত্রের বিভিন্ন বৈশিষ্ট্য, আমলাতন্ত্রকে কেমনভাবে গঠন করা উচিত, বা আমলাতন্ত্রের মধ্যে কি কি জিনিস থাকা উচিত, কি কি জিনিস মেনটেন করলে একটা আমলাতন্ত্র ঠিকভাবে পরিচালিত হতে পারে, সেই সম্পর্কে বিভিন্ন ধারণা দিয়েছেন। তো ম্যাক্স ওয়েবার যিনি ছিলেন তিনি হচ্ছেন, যেটা আমি প্রথম পয়েন্টেই লিখেছি, যে শ্রম বিভাজন বা ডিভিশন অফ লেবার। প্রত্যেক কর্মীর কাজ নির্দিষ্ট থাকবে, যার যার দক্ষতা অনুযায়ী সে কাজ ভাগ করে দেওয়া হবে, এবং যাতে অন্য কারোর কাজে হস্তক্ষেপ না করে এবং কাজে বিশেষত্ব আসে। এটা যদি আমি উদাহরণ দিয়ে বোঝাই তাহলে আমি কি বোঝাবো? আমি যদি এখানে পল সায়েন্সই এখন পড়াচ্ছি, আমি পল সায়েন্সটাই পড়াতে পারি, কারণ আমি পল সায়েন্সে গ্র্যাজুয়েশন করেছি এবং পল সায়েন্সেই মাস্টার্স করেছি। তো আমার এখন যদি বলে কেউ অঙ্ক পড়াতে বা লাইফ সায়েন্স পড়াতে বা ফিজিক্যাল সায়েন্স পড়াতে, সেটা আমার ক্ষেত্রে সম্ভব নয়, কারণ আমি এটা পড়ে এসেছি 5 বছর 7 বছর ধরে পড়াশুনো করে এসেছি। তাই আমার স্পেশালাইজেশন, আমার বিশেষত্ব শুধুমাত্র আমি পল সায়েন্সই পড়াতে পারবো। আমার পক্ষে সম্ভব না যে একটা কাজের পরিবর্তে একটা বিষয়ের সঙ্গে সঙ্গে আরও অনেক বিষয় পড়াতে পারবো, এটা আমার পক্ষে সম্ভব নয়। তো আমলাতন্ত্রেও সেরকম, আমলাতন্ত্রে যেভাবে শ্রমের বিভাজন, প্রত্যেকটি কাজের যেভাবে বিভাজন হয়, প্রত্যেকটি প্রতিষ্ঠানে যে হচ্ছে অ্যাকাউন্টের কাজ দেখবে সে আবার ম্যানেজ করবে না, যে আবার HR হবে সে আবার অন্য কিছু করবে না, এরকম আর কি। প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা বিভাজন থাকবে। যে এক্সেলের কাজ করবে সে নিশ্চয়ই ক্লার্কের কাজ করবে না, প্রত্যেকটি কাজই আলাদা আলাদা হবে। এটা পুরো প্লেটোর ওই ন্যায়তত্ত্বের মতো, ঠিক আছে, যেখানে ফাংশনাল স্পেসিফিকেশন থাকবে, ঠিক আছে। দেন খ নম্বরে যেটা আছে পদসোপানের নীতি বা হায়ারার্কি অফ অথরিটি। তো সংগঠনে একটি সুনির্দিষ্ট স্তরবিন্যাস থাকবে, উপরের পদের কর্মকর্তা নিচের পদের কর্মকর্তাদের নিয়ন্ত্রণ এবং তদারকি করবেন। এটি একটি পিরামিড আকৃতির কাঠামোর মতো। এটা হায়ারার্কি শুনে কেউ হয়তো নেগেটিভভাবে নিতে পারে, কিন্তু হায়ারার্কি অবশ্যই থাকা দরকার।
আমি যদি কোনো কলেজে বা ইউনিভার্সিটিতে যাই তাহলে আমার যে হায়ারার্কি ওপরে আছে, আমার টিচার যারা আছে তাদেরও ওপরে হচ্ছে প্রিন্সিপাল আছে। তো সেই হায়ারার্কিটা যদি না থাকে তাহলে সব কিছু একটা ইনফর্মাল সম্পর্ক গড়ে উঠবে। সেখানে কোনো ফর্মাল বা আনুষ্ঠানিকতা থাকবে না, সেখানে অনানুষ্ঠানিকতা থাকবে। সেখানে সবসময় হচ্ছে হাসি মজা ঠাট্টা ইয়ার্কি এইসবই হবে। তো যদি না হায়ারার্কি থাকে, যদি না রুলস রেগুলেশন থাকে সেই যে কোনো প্রতিষ্ঠানের মধ্যে, তাহলে সেই প্রতিষ্ঠানটা ঠিকভাবে পরিচালিত হতে পারবে না। সেই প্রতিষ্ঠানটাকে নিয়ন্ত্রণ করার যদি না ক্ষমতা থাকে, হায়ারার্কির ওপরে যারা বসে আছে তারাই অবশ্যই সমস্ত ডিসিশন গ্রহণ করবে। এবং আমরা যারা নতুন যাচ্ছি সেই জায়গায় কাজ করতে বা সেই জায়গায় পড়তে বা সেই জায়গায় পড়াতে, তাহলে আমরা তো অনেক নিচে আছি, তাই তারা যা বলবে সেইটা আমাদেরকে মেনটেন করতে হবে। তাই হায়ারার্কিটা খুব দরকার, এটা সব জায়গায়, ঠিক আছে। তারপরে হচ্ছে আনুষ্ঠানিক নিয়মাবলী বা ফর্মাল রুলস অ্যান্ড রেগুলেশন, যেটা বললাম আর কি, যেখানে হচ্ছে সংগঠনের প্রত্যেকটি কাজ পূর্ব নির্ধারিত লিখিত নিয়মানুযায়ী পরিচালিত হবে। লিখিত কেন? সংবিধান যদি না লিখিত, আমাদের যেরকম সংবিধান যেরকম লিখিত আছে, আমাদের যদি না লিখিত থাকে তাহলে তাহলে মানুষ কিভাবে বুঝবে যে মানুষের কতটা কি করার আর কতটা কি করার নয়, মানে কতটা কর্তব্য করার আছে বা কতটা নয়। হ্যাঁ, এখন এটা প্রশ্ন আসতেই পারে যে অলিখিত সংবিধানও আছে, আমি সেটার ব্যাপারে যাচ্ছি না। প্রত্যেকটি আমি যদি কোনো কোম্পানিতে যাই তাহলে সেখানে কিছু গাইডলাইন আছে যে তুমি এইভাবে আসতে পারো। তোমার সেই কোম্পানিতে ঢোকার জন্য হচ্ছে বিভিন্ন গাইডলাইন, যেমন হচ্ছে তোমাকে এমন ড্রেস আপ করতে হবে, এই টাইমের মধ্যে আসতে হবে, এই টাইমে বাড়ি যেতে হবে, মাসে এই কটা ছুটি থাকবে, ব্যাস এইটুকুই। এই যে লিখিত নিয়ম কানুন থাকে, বা তুমি হায়ারার্কির উপরে যারা আছে তাদের সামনে কিভাবে পেশ আসবে বা তাদের সামনে কিভাবে যাবে, কখন যেতে পারো, এই সমস্ত কিছু যদি না আমাদের লিখিত থাকে বা যদি না আমাদের আগে থেকে অ্যাওয়ার করে দেওয়া হয় বা সেই সম্পর্কে সচেতন করে দেওয়া হয়, তাহলে তো আমি সেখানে গিয়ে যে কোনো যা ইচ্ছা ব্যবহার করব যে কোনো মানুষের সাথে, তাই না? তো এই আনুষ্ঠানিক নিয়মাবলীর মধ্যে যাতে এই যে লিখিত নিয়মকানুনগুলো থাকে সেগুলো হচ্ছে লক্ষ্য রাখতে হবে ম্যাক্স ওয়েবারের মতে। এবং তারপরে নৈব্যক্তিকতা বা ইমপার্সোনালিটি, এটি আমলাতন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক? কারণ কর্মকর্তারা কাজ করতে হবে তাদের আবেগহীনভাবে এবং ব্যক্তিগত পক্ষপাতিত্ব ছাড়া। সবার জন্য আইন সমানভাবে হবে এবং সেখানে বন্ধুত্ব বা আত্মীয়তার কোনো স্থান নেই। যেহেতু তারা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে আসছে, তাই তাদের মধ্যে এমন কোনো সম্পর্ক থাকবে না যেখানে খুব বন্ধুত্বপূর্ণ, খুব আত্মীয়তার। হ্যাঁ, বন্ধুত্বপূর্ণ হতে পারে। আমি যদি একটা কোম্পানিতে কাজে যাই তাহলে কিছুদিন পরে আমার পাশের ডেস্কে যে থাকবে অবশ্যই তার সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যাবে, কিন্তু তার মানে এই নয় যে হচ্ছে আমি সেখানে আমার ব্যক্তিগত স্বার্থ জড়িয়ে ফেলবো, আমি সেখানে আবেগ দিয়ে কাজ করব, অবশ্যই না। সেটা কোম্পানি এবং সেটা আমাকে মাথায় রাখতে হবে। এবং তার সঙ্গে সেখানের যে ফর্মাল জিনিসপত্র আছে, রুলস রেগুলেশন আছে, সেগুলো আমাকে মনে রাখতে হবে। আমার সেখানে ব্যক্তিগত স্বার্থ ছাড়াই, আমি আমার যোগ্যতার ভিত্তিতে যেহেতু এখানে এসেছি, তাই আমার ব্যক্তিগত পক্ষপাতিত্ব ছাড়াই সমস্ত কাজকর্ম পরিচালনা করতে হবে, ঠিক আছে। এরপরে যাই, যেখানে হচ্ছে পেশাদারিত্ব, কর্মজীবন, কেরিয়ার ওরিয়েন্টেশন। কর্মকর্তারা তাদের শিক্ষাগত যোগ্যতা এবং কারিগরি দক্ষতার ভিত্তিতে নিয়োগ পাবেন। মানে তারা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে আসছে, যেহেতু তাদের শিক্ষাগত যোগ্যতা তাদের সেই পোস্ট বা সেই ডেজিগনেশনের জন্য হচ্ছে দায়ী, তাই তারা হচ্ছে বিভিন্ন পরীক্ষার মাধ্যমেই আসছে এবং কারিগরি দক্ষতার ভিত্তিতে নিয়োগ পাবেন। তবে পদোন্নতি বা কৃতিত্বের ভিত্তিতে মানে হচ্ছে যখন আমি আমার যেখানেই কাজ করতে যাই না কেন সেখানে আমার যখন পদোন্নতি কিভাবে হবে, আমার পদোন্নতি এইভাবে হবে, যখন আমি কাজটা আরও বেটার পারফর্ম করব তখন আমার আরেকটু প্রমোশন হবে, ঠিক আছে। এইভাবে হচ্ছে পদোন্নতি। এবং আমলাতন্ত্রে কাজ করাকে এটি স্থায়ী পেশা হিসেবে দেখা হয়, ঠিক আছে। এবং লিখিত নথিপত্র বা রিটেন ডকুমেন্ট, সংগঠনের যাবতীয় যে সিদ্ধান্ত, নিয়ম, লেনদেন লিখিত আকারে সংরক্ষণ করতে হবে। লিখিত আকারে কিভাবে সংরক্ষণ করতে হবে, মানে লিখিত আকারে কেন সংরক্ষণ করতে হবে? লিখিত আকারে সংরক্ষণ এই জন্যই করতে হবে যাতে যদি একটা কোম্পানিতে 30 জন কাজ করে এবং আর একজন 31 নম্বর জনকে দরকার হয়, 31 নম্বর জন যখন প্রথম দিন কাজ করতে আসবে তখন সে কিছুই বুঝতে পারবে না, কারণ এবং সবার পক্ষে বোঝানোটাও সম্ভব নয়, কারণ তারা তাদের কাজ পেলে মানে যে নতুন আসবে তাকে বোঝানো কখনো সম্ভব হবে না। তাই তাকে একটা রিটেন ডকুমেন্ট বা হচ্ছে কোম্পানির মধ্যেই কোনো একটা জায়গায় ঝুলিয়ে দেওয়া হবে যে হচ্ছে তুমি এই তোমার রুলস আছে, এই জিনিসগুলো তুমি মেনে চলবে, এই কোম্পানির এটাই নীতি। তাহলে
তুমি হচ্ছে সেইগুলো মেনে চলবে। তো তাই জন্য লিখিত নথিপত্রটা, সব কিছুর জন্য লিখিত নথিপত্রটা দরকার। এবং লেনদেনের জন্য কেন, যদি আমি কোনো কোম্পানিতে চাকরি করি এবং যদি সেটা হচ্ছে কোনো দ্রব্য কেনা বেচার কোম্পানি হয়, তাহলে সেখানে আমার লেনদেনের জন্য লিখিতটা দরকার। যখন আমি কোনো রেস্টুরেন্টে খেতে চাই তখন তো নিশ্চয়ই আমাকে একটা লিখিত লেনদেনই দেয়, মানে লিখিত একটা কম্পিউটার থেকে বের করে রেস্টুরেন্টে আমার কত বিল হলো সেই কাগজটাই দেয়, সঙ্গে জিএসটি অ্যাড করে, কোথায় কি টাকা নিয়েছে মূল কথা সেটা আমাকে অ্যাড করে দেয়। এই মেনুতে এই খাবারের হচ্ছে এই প্রাইস, সঙ্গে জিএসটি যেগুলো আছে সেগুলো সমস্ত কিছু অ্যাড করে আমাকে দেয়। তাহলে যদি জিএসটির ওই 18% চার্জ আমাকে যদি মানে এক্সট্রা নিয়ে নেয় আর সেটা আমাকে না জানায় যে সেটা কেন নিচ্ছে, সেটা আমি লিখিত আকারে আছে বলেই না দেখতে পাচ্ছি যে সেটার জন্য আমাকে জিএসটি নিচ্ছে, খাবারের জন্য, জলের জন্য, যাই কিছুর জন্য হোক না কেন। তো লেনদেনের জন্য লিখিত আকারটাও জরুরি, এবং বিভিন্ন নিয়ম, যেটা বললাম নিয়ম, বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার জন্য লিখিত আকারে সমস্ত কিছু নেওয়া হবে। ঠিক আছে, এবার এইগুলো তো হচ্ছে আমলাতন্ত্রের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো, আমলাতান্ত্রিকদের কেমন হওয়া উচিত, ব্যুরোক্র্যাট যারা আছে তারা কীভাবে নিজের নীতি অনুসরণ করবে, সেগুলো তো হচ্ছে একটা বৈশিষ্ট্য হতে পারে। কিন্তু ম্যাক্স ওয়েবার যিনি ছিলেন তিনি 3 ধরনের ব্যুরোক্রেসির কথা বলেন, বা 3 টাইপ অফ ব্যুরোক্রেসির কথা বলেন, যেখানে প্রথমেই আছে প্রথাগত আমলাতন্ত্র বা ট্র্যাডিশনাল ব্যুরোক্রেসি। প্রথাগত আমলাতন্ত্র বলতে কি বোঝায়? এই ধরনের যে আমলাতন্ত্র, এরা মূলত বংশ পরম্পরা, ঐতিহ্য এবং দীর্ঘদিনের চলে আসা রীতির উপর ভিত্তি করে গড়ে ওঠে। এটি প্রাচীন রাজতন্ত্র, সমাজতান্ত্রিক ব্যবস্থায় বিভিন্নভাবে দেখা যেত, এবং এখানে কোনো নির্দিষ্ট লিখিত আইন থাকতো না, বরং রাজার ইচ্ছাই ছিল আইন। আমাদের প্রথমেই এটা মনে রাখতে হবে, আমলাতন্ত্র আজকেকার কনসেপ্ট নয়, এটা সেই যখন থেকে হচ্ছে মানুষ যখন নিজের বুদ্ধি চেতনার বিকাশ ঘটেছে তখন থেকেই শুরু হয়ে আসছে। তখন আমলাতন্ত্রের ধরনটা আলাদা ছিল, এখনও আলাদা, এখন আস্তে আস্তে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো আগেকার দিনেও আমলাতন্ত্র ছিল, রাজার একার পক্ষে শাসন কার্য পরিচালনা করা সম্ভব কখনোই ছিল না, বা সামন্ত শ্রেণীর একার পক্ষে কখনো তার যে সাম্রাজ্য পরিচালনা করা সম্ভব ছিল না। তো তখনও আমলাতন্ত্র ছিল। তখন কিভাবে আমলাতন্ত্র ছিল, আর প্রাচীন যে রাজতন্ত্র ছিল তা মানে তখন তাহলে কিভাবে পরিচালিত হতো আমলাতন্ত্রটা, এটাই হচ্ছে প্রশ্ন হওয়া উচিত। তখন এইভাবে পরিচালিত হতো, তখন যেহেতু প্রতিযোগিতামূলক পরীক্ষার এরকম টাইপের ব্যবস্থা ছিল না, তখন রাজার ইচ্ছাই ছিল আইন, তখন রাজাকেই হচ্ছে আমলাতান্ত্রিক হিসেবে ঘোষণা করা হতো, রাজাকেই আমলাতান্ত্রিক হিসেবে দেখা হতো। কেন, রাজা যেটা বলবে সেটাই হবে, রাজাই হচ্ছে প্রশাসনেরও কর্মকর্তা, রাজা শাসন কার্যেরও কর্মকর্তা। এখন মডার্ন যুগে এসে আমলাতন্ত্রকে একটা আলাদা হিসেবে ঘোষিত করা হয়, আমলাতন্ত্রের যে আলাদা দিক আছে সেটা হিসেবে দেখা হয়, কিন্তু আমলাতন্ত্রের এরকম আলাদা দিক হিসেবে হচ্ছে আগে দেখা হতো না, যে রাজা যেটা চাইতো সেটাই হচ্ছে হতো, এটাই হচ্ছে আমলাতন্ত্রের দিক হিসেবে আসতো। ঠিক আছে, দেন আসে হচ্ছে ক্যারিজম্যাটিক আমলাতন্ত্র। এটা কোনো নেতার অসাধারণ ব্যক্তিত্বের উপর ভিত্তি করে গড়ে ওঠে, যেখানে মানে যখন মানুষ বিশ্বাস করে যে তাদের নেতা বিশেষ কোনো অতি প্রাকৃত ক্ষমতা ও অন্যান্য নেতৃত্ব গুণ আছে, মানে সেই রাজার মধ্যে বা সেই নেতার মধ্যে। ঠিক আছে, তখন তারা তার নির্দেশ মেনে চলে। কোনো বিপ্লব বা সংকটের সময় যখন কোনো শক্তিশালী নেতার উত্থান ঘটে তখন এই ধরনের ব্যবস্থা গড়ে ওঠে। ঠিক আছে, তো এই যে ধরনের আমলাতন্ত্র, এই ধরনের আমলাতন্ত্র আমরা যদি শুধুমাত্র তার যে পার্সোনালিটি, সেই নেতার যে পার্সোনালিটি বা তার যে ব্যক্তিত্ব আছে সেটার উপরে হচ্ছে গড়ে ওঠে। কিভাবে আমরা বুঝতে পারবো সেই নেতার ব্যক্তিত্বের উপরে গড়ে ওঠে? আমরা যদি উদাহরণ দিয়ে বলতে পারি, হিটলারের উদাহরণ দিতে পারি। যখন দেশযুদ্ধ হচ্ছে ইহুদিদেরকে খারাপ হিসেবে প্রমাণ করেন হিটলার, এবং দেশের বাকি যারা মানুষ আছে তাদেরকে হচ্ছে ভালো হিসেবে, বা তারাই যে ভালো এইভাবে এমন করে প্রমাণ করেন যাতে সেই নেতার অসাধারণ ব্যক্তিত্ব এমনভাবে ফুটে ওঠে যাতে মানুষ সেই অন্ধবিশ্বাসটাই আসলে বিশ্বাস করতে থাকে। আবার এটাও বলা চলে যে সেটা সব ক্ষেত্রে অন্ধবিশ্বাস নয়। মহাত্মা গান্ধীরও ক্যারিজম্যাটিক হচ্ছে একটা পার্সোনালিটি ছিল, যেখানে যেমনভাবে হচ্ছে মহাত্মা গান্ধীর যারা ফলোয়ার ছিল, যারা অনুগামী ছিল, যেভাবে তাকে অনুসরণ করে সবসময় নন ভায়োলেন্ট তালিকায় মানে পদ্ধতিতে সবসময় হচ্ছে এমন একটা মানে প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি আন্দোলন, প্রত্যেকটি সত্যাগ্রহ যেভাবে পরিচালনা করতেন। মহাত্মা গান্ধী নিজে কখনো হচ্ছে রাজনীতিতে সেইভাবে অংশগ্রহণ করে মানে নিজেকে বলার চেষ্টা করেনি, বা তাকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে কখনো দেখা যায়নি, কিন্তু পরোক্ষভাবে তিনি
এমনভাবে মানুষকে ইনফ্লুয়েন্স করার ক্ষমতা রেখেছিলেন বিভিন্ন অহিংস পথে, সেটা অবশ্যই, যেভাবে হচ্ছে মানুষ তার প্রতি যেভাবে আকৃষ্ট হয়েছিল এবং যেভাবে তার কথায় হাজার হাজার লাখ লাখ মানুষ যেভাবে আন্দোলনে নেমেছিল, এটাও একটা ক্যারিজমেটিক আমলাতন্ত্র বা হচ্ছে ক্যারিজমেটিক বিউরোক্রেসির একটা উদাহরণ হতে পারে। তারপরে হচ্ছে আইনগত যৌক্তিক আমলাতন্ত্র বা লিগাল রেশনাল বিউরোক্রেসি। ম্যাক্স ওয়েবারের এই যে ধরনের আমলাতন্ত্রটা বা লিগাল রেশনাল বিউরোক্রেসি বা আদর্শ আমলাতন্ত্র হিসেবে তিনি দেখেছেন। আধুনিক রাষ্ট্র এবং কর্পোরেট সংস্থাগুলি মূলত এই ভিত্তিতেই চলে। যেহেতু যে ম্যাক্স ওয়েবার যিনি ছিলেন, তিনি আধুনিক রাষ্ট্রের পরিপ্রেক্ষিতে একটা মডার্ন বিউরোক্রেসির ধারণা দিতে চেয়েছিলেন, তাই জন্য তার মতে সবসময় হচ্ছে এই যে লিগাল যে হচ্ছে আইনকেও হচ্ছে সমর্থন করবে এবং তার মধ্যে যে আমলাতান্ত্রিক হবে তার মধ্যে সেই যৌক্তিকতাটাও কাজ করবে, এটার কথা হচ্ছে ম্যাক্স ওয়েবার বলেন। তো এটি ব্যক্তির চেয়ে পদের উপর বেশি গুরুত্ব দেয়। শিল্প বিপ্লব এবং আধুনিক রাষ্ট্রের বিকাশের সাথে সাথে এই ব্যবস্থার উৎপত্তি, যেখানে আবেগ এবং প্রথার বদলে যুক্তি বা র্যাশনালিটি প্রাধান্য পায়। আগেকার দিনে আবেগ মানে ট্র্যাডিশনাল অথরিটি বলছি, ট্র্যাডিশনাল যে বিউরোক্রেসির ধারণা ছিল, সেখানে যেভাবে হচ্ছে বংশ পরম্পরায় মানে হচ্ছে কোনো প্রতিযোগিতা নেই, কোনো মানুষ যেখানে হচ্ছে প্রতিযোগিতা না করেই বংশ পরম্পরায় হচ্ছে রাজা নির্বাচিত হতো, এটা হচ্ছে ট্র্যাডিশনাল বিউরোক্রেসির ধারণা। আর ক্যারিজমেটিক বিউরোক্রেসি, যেখানে একটা নেতৃত্ব, একটা নিজের যে ব্যক্তিত্ব আছে, সেই ব্যক্তিত্বের উপর বিভিন্ন মানুষ যখন আকৃষ্ট হয়, বিভিন্ন মানুষ অনুগামী হয়ে যায়, তখন সেটা ক্যারিজমেটিক। আর লিগ্যাল রেশনাল মানে যার মধ্যে আইনগত হচ্ছে দিক থেকেও সমস্ত কিছু ঠিকঠাক থাকবে এবং সব কিছু যুক্তি দিয়ে আলোচনা করবে বা বিচার করবে, এবং যাতে হচ্ছে প্রত্যেকটি নীতি রূপায়ণে বা বাস্তবায়নে সুবিধা হয়, সেই জন্যই হচ্ছে লিগ্যাল রেশনাল বিউরোক্রেসি হচ্ছে ম্যাক্স ওয়েবারের মতে একটি ভালো বিউরোক্রেসি বা আমলাতন্ত্র। তো এটাই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ।